এক সপ্তাহের কম সময়ে দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে যোগ হচ্ছে ৩৪তম স্প্যান। বাকি আর ৭টি দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি। দখল দূষণে ঢাকার খালগুলো যেন ড্রেন। সরকারি নথি ২৬টি বললেও কোনো মতে টিকে আছে দু একটি। দায় এড়াতে পারে না সরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রাম নৌঘাঁটিতে পৌঁছালো বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। পড়ে থাকা ১২টি উড়োজাহাজ নিয়ে বিপাকে শাহজালাল বিমানবন্দর। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। কাল বিসর্জনের আগ পর্যন্ত প্রাণ ভরে প্রতিমা দেখবেন দর্শনার্থীরা। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প। ফ্লোরিডায় বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে কিছুক্ষণের মধ্যেই বসছে ৩৪তম স্প্যান। এই মুহূর্তে মাওয়ায় আছেন সহকর্মী এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। জুয়েল, ইমদাদ, আর হয়তো সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমরা সুখবর দিতে পারবো, অর্থাৎ পদ্মা সেতুতে যোগ হবে ৩৪তম স্প্যান। যেখানে গতকাল দিনভর চেষ্টা করেও সম্ভব হয়নি, সেখানে আজকে কিন্তু ১.৫ ঘন্টা চেষ্টায় সম্ভব হচ্ছে পদ্মা সেতুতে স্প্যানটি যোগ করে দেওয়ার। যদিও কালকে কাজ এগিয়ে থাকার কারণে আজকে কম সময়ে স্প্যান বসানো সম্ভব হচ্ছে। কাল স্প্যানটি নিয়ে আসা হয়েছিল একেবারে শেষ বিকেল নাগাদ, তখন আসলে আলোক স্বল্পতার কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব ছিল না বিকেল ৫টার পরে, তাই কাজটি স্থগিত ঘোষণা করা হয়। তবে কাজ এগিয়ে রাখা হয়, অর্থাৎ মাওয়ার কুমার ভগিয়ার থেকে স্প্যানটি নিয়ে আসা হয় পিলারের কাছে। একই সঙ্গে নোঙর করার যে ক্রেনটি নোঙর করার যে জটিল কাজ, সেটিও কালকে রাতেই সেরে রাখা হয়, যেহেতু স্রোতের মধ্যেই স্প্যানটিকে বহন করে আসা ক্রেনটি এই মাঝ নদীতে রাখতে হবে, তাই নোঙর করার কাজগুলো সেরে রাখা হয়েছিল। আর যে স্প্যানটি নিয়ে আসা হয়েছিল সেটি নিরাপত্তা দেওয়ার জন্য, বিশেষ করে আশপাশে যাতে অন্য কোনো নৌযানের সঙ্গে সেটি ধাক্কা না লাগে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটির নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সবকিছু মিলে আজকে সকাল ৮টায় কাজ শুরু করতে একটু বিলম্ব করে ৮:৩০ নাগাদ শুরু করা গেছে। তারপরে খুব বেশি কাজ ছিল না, যেহেতু স্প্যানটি কাছে এনে রাখা ছিল, সেটিকে পিলারের সমান উচ্চতা তোলা হয়েছে। উচ্চতা তোলার পরে সেটিকে সামনের দিকে এগিয়ে এনে আগে যে 4টি স্প্যান এখানে দৃশ্যমান করা ছিল, সেই 4টি স্প্যানের সঙ্গে নতুন করে এই পঞ্চম স্প্যানটি, অর্থাৎ পুরো সেতুর ৩৪তম স্প্যানটি বসে দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে কিন্তু বলছিলেন যে ৫,১০০ মিটার, অর্থাৎ ৫ কিলোমিটারের চেয়ে বেশি পদ্মা সেতু দৃশ্যমান হয়ে গেছে। আর বাকি আছে মাত্র ১ কিলোমিটার, অর্থাৎ ৬০টি স্প্যান আছে। এই ৬০টি স্প্যান যোগ করা হলে পুরো সেতু দৃশ্যমান হয়ে যাবে, এবং সেই কাজটিও খুব দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু মাত্র ৬ দিনের ব্যবধানে এই নতুন স্প্যানটি, আজকের স্প্যানটি যোগ করা হলো, তাই আশা করা হচ্ছে ৫ দিন ৬ দিন এমন ব্যবধানেই নতুন নতুন স্প্যান এখানে যোগ করা সম্ভব হবে। যে ৭টি স্প্যান যোগ করা হবে তার একটা শিডিউলও কিন্তু তারা ঠিক করে রেখেছেন। ১০ই ডিসেম্বরের মধ্যে সবগুলো শেষ করার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ খুব দ্রুত গতিতেই কাজ এগিয়ে চলছে। যেখানে করোনা, নদীর স্রোত, পানির উচ্চতা, এইসব কারণে ৪ মাসের মতো কাজ বন্ধ ছিল, সেখানে কিন্তু এখন খুব দ্রুততার সঙ্গে ১ সপ্তাহ, ৫ দিন, ৭ দিন এই ধরনের ব্যবধানে নতুন নতুন স্প্যান যোগ করা সম্ভব হচ্ছে। এখন পর্যন্ত ইমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। তিনি জানাচ্ছিলেন যে আর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ৩৪তম স্প্যান বসানো হবে, তারই সবশেষ খবর। সরকারি হিসেবে ওয়াসার অধীনে ঢাকায় খাল রয়েছে ২৬টি, কিন্তু সরেজমিনে গিয়ে এসব খালের খোঁজ পাওয়া যায়নি। যে দু একটি খাল আছে, দখলি দূষণে সেগুলো ড্রেনে পরিণত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে রাজধানীতে খাল ছিল কমপক্ষে ৭৪টি। নগরবিদরা বলছেন, নাগরিকদের পাশাপাশি খাল হারিয়ে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন সরকারি সংস্থাও। তাই নির্দিষ্ট একটি সংস্থাকে খালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর অন্যতম পুরানো খাল আদি বুড়িগঙ্গা, যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করেছে ধলেশ্বরী ও তুরাগের সাথে। তবে সেই আদি বুড়িগঙ্গা এখন রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়ে প্রশ্রয়ে, অযত্ন অবহেলায়
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে দূষণে হারিয়ে গেছে তথাকথিত সভ্যতার উন্নয়নে। একই অবস্থা মোহাম্মদপুরের বসিলা এলাকার কাটাসুর ও রামচন্দ্রপুর খালেরও। এগুলো সব খালা ছিল এখানে, আর এখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম। এখানে ম্যাটাডো কোম্পানি হয়েছে, পার হাউস হয়েছে। মধুয়াজি সিটি এরা এই জায়গাটার বরাদ করছে। এগুলো যারা সরকারি লোকজন তাদের সদস্য হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী ঢাকা শহরে ৭৪টি খালের অস্তিত্ব থাকলেও তা প্রায় সব মৃত। এটি হলো ঢাকার অন্যতম পুরাতন কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। স্থানীয়ভাবে যে খালটি গোদাখালী খাল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, এখানকার কয়েকজন বাড়িওয়ালা মিলে এই খালটির প্রায় ১২ ফুট জায়গা দখল করে এই সড়কটি তৈরি করেছেন, যার ফলে এই খালটি এখন পুরোপুরি মৃত অবস্থায় রয়েছে। এখানে ওনারা মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। বিল্ডিং এর মালিক যারা যারা আছে ওনারা করছে এগুলো। এখানে একটা বক্স কালভার্ট করছে, ওখানে ময়লা দিয়ে আটকে পুরা পানিটা আটকে যায়। পরিবেশবিদরা বলছেন, সংশ্লিষ্ট সংস্থা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কিংবা রাজুক সবাই উদাসীন বলেই খালগুলো অস্তিত্ব হারিয়েছে। খালের মাঝখানে কালভার্ট করা, খালের মাঝখানে বন্ধ করে রাস্তা করা, এগুলো রাষ্ট্রই করেছে। প্রথমে দরকার একটি সমন্বিত একটি নকশা, যেটি সকলে রিকগনাইজ করবে। খালের দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করে নির্দিষ্ট একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। হয়তোবা মাটির রাস্তা জনগণ করতে পারে, কিন্তু পিচ ঢালা পথ কে করে দিয়েছে? পিচ ঢালা পথ তো জনগণ করেনি, কোনো না কোনো সংস্থা করেছে। কয়েকটা জায়গায় আমরা চিঠিও দিয়েছি, খালকে দখল করে রাস্তা বানানো হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশন করেছে এবং আমরা আপত্তি জানিয়েছি। যাদের পারমিশন নিয়ে এগুলো হচ্ছে তাদের হয়তো বা তদারকির অভাব বা তাদের জনবলের অভাব। আমাদের দুই মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন যেন এটা সিটি কর্পোরেশনকে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশন যেন এটা রক্ষণাবেক্ষণ করে। তবে তাতে রাজি নন স্থানীয় সরকার মন্ত্রী। দায়িত্ব ওয়াসাকে দেবো কিনা, ওয়াটার বোর্ডকে কতটুকু থাকবে, আর রাজু কতটুকু করবে, সিটি কর্পোরেশন কতটুকু করবে, এগুলো পর্যালোচনা করে তাদের প্রত্যেকের সক্ষমতা এবং আইনগত বিধিবিধানগুলো দেখেই করতে হবে। এভাবে কেউ বললে তো কাউকে দিয়ে দেওয়া যাবে না। খাল উদ্ধারে প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। লেবাননে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় চট্টগ্রাম নৌ ঘাঁটিতে ফিরেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। কমল। ধন্যবাদ এমদাদ। লেবাননের বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনী সে বিজয় আজকে সকালে চট্টগ্রামের ইশাখা নৌঘাটিতে এসে পৌঁছেছে। আপনি জানেন, গত 4 আগস্ট লেবাননের বৈরুত বন্দরে যে বিস্ফোরণটি ঘটেছিল, সেই বিস্ফোরণে কিন্তু এই বাংলাদেশের জাতিসংঘের মিশনে কর্মরত জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে আহত হয়েছিল বাংলাদেশের 21 জন নৌসেনা। তাদের সেখানে চিকিৎসা শেষ করা হয়েছে। চিকিৎসা শেষে 9 আগস্ট চট্টগ্রাম ইশাখা ঘাটি থেকে বিএনএস সংগ্রাম সেটি রিপ্লেসমেন্ট হিসেবে বৈরুত চলে যায় এবং সেই রিপ্লেসমেন্ট হওয়ার পরেই আজকে সকালে কিন্তু ইশাখা ঘাটিতে ফেরত এসেছে সেই বিএনএস বিজয়। আপনারা জানেন যে প্রায় 10,020 কিলোমিটার অর্থাৎ 6,000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে এই জাহাজটি আবার আজকে এসে পৌঁছেছে এবং এখানে কিছুক্ষণ আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল জাহাজটি গ্রহণ করেছেন। ওই সময় যিনি যারা আহত হয়েছিলেন এই জাহাজের ক্যাপ্টেন সহ বিভিন্ন ক্রু এবং নাবিকরা, তাদের সাথে তিনি কথা বলেছেন। তিনি কথা বলে তিনি ক্ষতিগ্রস্ত জাহাজটি এখন পরিদর্শন করছেন এবং তিনি এখন জাহাজের অভ্যন্তরে এখানে কর্মরত ক্যাপ্টেন সহ যারা ছিলেন তাদের সাথে তিনি এখন কথা বলছে। তো বলা চলে যে গত 4 আগস্টে মূলত এই জাহাজটি বৈরুত বন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যাত্রাপথে জাহাজটি কিন্তু আমাদের বন্ধু প্রতিবেশী তুরস্কের একটি ডকইয়ার্ড নিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে মেরামত করা হয়েছে। পুনঃ মেরামত শেষে এটাকে চলাচল উপযোগী করা হয়েছে এবং চলাচল উপযোগী করার পর অন্তত 6,000 নটিক্যাল মাইল অর্থাৎ যদি বলি আমি 10,020 কিলোমিটার পাড়ি দিয়ে এটি আজকে সকালে চট্টগ্রাম ইশাখা নৌঘাটিতে উপস্থিত হয়েছে এবং সকালে নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নিজে এসে তিনি জাহাজটি গ্রহণ করেছেন এবং জাহাজটি গ্রহণ করার পর যারা আহত হয়েছিলেন, আপনি যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সেই সময় স্মৃতি বহন করে আসছেন এবং একটি কথা তারা বলছেন, তারা হিরোশিমা নাগাসাকির বিস্ফোরণটি তারা দেখেনি, কিন্তু তারা দেখেছে যে বৈরুতের বিস্ফোরণটি অতটা ভয়াবহ বিস্ফোরণ ছিল। সেই বিস্ফোরণে আমাদের বেশ 21 জন আহত হয়েছিলেন, কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কেউ মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তারা নিজ সচক্ষে এবং খুব কাছ থেকে দেখেছেন আসলে বৈরুতের যে বিস্ফোরণটি ঘটেছিল সেটা কতটা ভয়াবহ ছিল। সেই স্মৃতি নিয়ে 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে বিএনএস বিজয় আজ সকালে এসে নৌঘাটিতে উপস্থিত হয়েছে। জাহাজটি হয়তো এখন নৌঘাটিতে রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল বৈরুত থেকে ফিরে আসা বিএনএস বিজয় জাহাজের সর্বশেষ। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। তিনি জানাচ্ছিলেন
চট্টগ্রামে এই মুহূর্তে লেবাননের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় এসে পৌঁছেছে, তারই সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা 12টি উড়োজাহাজ নিয়ে বিপাকেই পড়েছে কর্তৃপক্ষ। বাজেয়াপ্তের পর নিলামের মাধ্যমে বিক্রি কিংবা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 9টি ডি রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে মালিক খুঁজে না পাওয়ায় এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নিয়ে বেঁধেছে বিপত্তি। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বছরের পর বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অ্যাপ্রন এরিয়া দখল করে থাকা এই উড়োজাহাজগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, জিএমজির 1টি, এশিয়ান এয়ারলাইন্সের 1টি ও রিজেন্টের 2টি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও উড়োজাহাজে পার্কিং সংকটের কারণে বারবার চিঠির পরেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় সম্প্রতি 9টি বিমান ডি রেজিস্ট্রেশন করে কর্তৃপক্ষ। ডি রেজিস্ট্রেশন করা হয়েছে, পরবর্তীতে এগুলোতে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করে তারপরে আমরা আমাদের হয়তো অকশন করব, আর যেগুলো অকশনযোগ্য আর যেগুলো ধ্বংস করতে হলে করে ফেলবো। বাট আমাদেরকে আমাদের অপারেশন চালু রাখার জন্য এগুলোকে এখান থেকে সরাতে হবে। আপাতত 11টি উড়োজাহাজ সরিয়ে নতুন টারমাকে রাখা হয়েছে। তবে বারবার হাত বদল হওয়া এশিয়ান এয়ারওয়েজের উড়োজাহাজ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বিমানটার অবস্থা খুব একটা ভালো না, চাকা বসে যাওয়া, মানে এটাকে সরাতে হলে ওই কোম্পানির একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। মালিকানা কোন সংস্থার কাছে সেটা বুঝতে পারছি না, যার কারণে আমি চিঠি দিয়েছি সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারে, ফ্লাইট স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন দপ্তরে, তারা যাতে করে এই বিমানটি কার মালিকানা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট বলছে বিমানবন্দরে পড়ে থাকা তাদের 2টি উড়োজাহাজই নিবন্ধিত, খুব শিগগিরই মেরামত বা বিক্রি করে দেওয়া হবে। এছাড়া ডিসেম্বরে ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছে বিমান সংস্থাটি। আমাদের খালি 2টাই এয়ারক্রাফট আছে, একটা ইঞ্জিন অলরেডি আসতেছে এবং আমরা এটা ডিসিশন নিচ্ছি যে উইদিন ডিসেম্বরের ভিতরে আইদার আমরা এটাকে অপারেশন করব, নাহলে এগুলিকে বিক্রি করে দেব। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে রিজেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, আবার নতুন করে স্টার্ট করতেছি নতুন স্ট্র্যাটেজি দিয়ে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বড় বড় প্রযুক্তির সহায়তায় জন্মের পরেই রুখে দেয়া যাবে শিশুর প্রতিবন্ধিতা, নিয়ন্ত্রণ করা যাবে অটিজমও, জাতীয় কর্মসূচি নেয়ার তাগিদ। আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। আগামীকাল প্রতিমা বিসর্জনে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এই মুহূর্তে চট্টগ্রামের JM সেন মন্দিরে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, যাব তার কাছে। ধন্যবাদ। আজ নবমী পূজা সকাল থেকে শুরু হয়েছে, মন্দিরে মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে নবমী পূজার সাথে সাথে সবার মনে এটিও বেজে ওঠে যে আগামীকাল মায়ের বিসর্জন। নবমী পূজার মধ্য দিয়ে বেজে ওঠে মায়ের বিদায়ের সুর। সেক্ষেত্রে যারা ভক্তবৃন্দ আছে, ভক্তবৃন্দ যারা রয়েছে সবার মনে এটি আছে। আজকে পুজোর পরে কিন্তু আজকেই শেষ, আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে 3 দিনের যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাও কিন্তু শেষ হবে। তবে আজকে যে নবমী পূজা, সকাল থেকেই নবমী পূজা শুরু হয়েছে। পূজার যে আনুষ্ঠানিকতা, পূজার যে আচার, সবকিছুই কিন্তু মেনে এখানে করা হচ্ছে। সেক্ষেত্রে যিনি পুরোহিত আছেন তিনি কিন্তু পূজা করছেন, এবং যারা আজকে পুজো দিয়েছেন, বিশেষ করে বিভিন্ন ফল ফলাদি দিয়ে নৈবেদ্য সাজিয়ে যারা পূজা নিবেদন করেছে, পূজা শেষে তারা কিন্তু এখান থেকে অঞ্জলি গ্রহণ করবে, অঞ্জলি নেবেন। যেহেতু আজকে নবমী পূজা, শেষ অঞ্জলি নেওয়ার সময় কিন্তু সবাই আসবেন, এবং ভক্তপ্রাণ নরনারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অঞ্জলি গ্রহণ করবে। তবে 3 দিনের যে পুজো, এবার করোনা মহামারীর কারণে অনেক বড় পরিসরে পূজা অনুষ্ঠিত না হলেও কিন্তু আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে জেমসেন হল এলাকায় চট্টগ্রাম মহানগর পুজোজ্জীবন পরিষদ আয়োজিত এই পূজাটি। সেক্ষেত্রে সাত্ত্বিকভাবে সবকিছু নিয়মকানুন মেনে পূজাটা পালন করার, সেক্ষেত্রে এবার তারা সেই বিষয়ের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে। আমরা দেখেছি যারা এখানে ভক্তবৃন্দ প্রবেশ করেছেন সবাই স্বাস্থ্যবিধি মেনে এখানে আছেন, এবং দূরত্ব বজায় রেখে সবাই কিন্তু এখানে বসেছেন। শুধু এই মন্দিরটি নয়, নগরীর যে অন্যান্য মন্দিরগুলো রয়েছে সবগুলো মন্দিরেই কিন্তু মূলত স্বাস্থ্যবিধির দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মহানবমী পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলছে, এবং আরও কিছুক্ষণ মহানবমী পুজো অনুষ্ঠিত হবে। অঞ্জলির মধ্য দিয়ে আজকে নবমীর পূজার যে আচার, সেই আচার শেষ হবে। সেক্ষেত্রে আগামীকাল মায়ের বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জেমসেন হল এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে মহানবমীর খবর জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস।
ইউরোপের দেশগুলোতে দিন দিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ল্যাতিন অঞ্চলের পর বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে 2.5 লাখ মৃত্যু ছুঁয়েছে ইউরোপে। মৃতদের বেশিরভাগই ব্রিটেন, ইতালি, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম ও স্পেনের বাসিন্দা। শনিবারও বিশ্বব্যাপী শনাক্ত হন প্রায় 5 লাখ মানুষ, যার মধ্যে ইউরোপে আক্রান্ত হয়েছেন 2 লাখের বেশি, মারা গেছেন প্রায় 5,500। ফ্রান্সে একদিনে 45,000, ব্রিটেনে 23,000, ইতালিতে প্রায় 20,000 আক্রান্ত হয়েছেন। স্পেনে আগামী 15 দিন রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ফের 80,000-এর মতো মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন, আর ভারতে 50,000-এর বেশি শনাক্ত হওয়ায় এ দুটি বড় দেশ নিয়েও উদ্বেগ কাটছে না। জন্মের পরপরই রুখে দেয়া সম্ভব শিশুর শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা। এর মাধ্যমে সমাজে কমানো সম্ভব প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশুর সংখ্যাও। পরমাণু প্রযুক্তির সাহায্যে এই চিকিৎসায় সফলতা পেয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েন্ড সায়েন্সেস। তাদের মতে দেশব্যাপী এই কর্মসূচি জাতীয়ভাবে বাস্তবায়ন করতে পারলে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব অটিজমের মতো অনিরাময়যোগ্য অস্বাভাবিকতা। রেজাউল হক রিপনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বিশ্বে প্রতি 4,000 শিশুর মধ্যে একটি শিশু আক্রান্ত হয় থাইরয়েড হরমোনজনিত জটিলতায়, যে হরমোনের প্রভাবেই মূলত প্রতিবন্ধী শিশুতে পরিণত হয় আদরের নবজাতক। আশঙ্কাজনক হারে বাংলাদেশে প্রতি 2,200 শিশুর মধ্যে একটি শিশু প্রতিবন্ধী হয়েই জন্ম নিচ্ছে। থাইরয়েড হরমোনের জটিলতা নিয়ে জন্ম নেয়া এসব শিশুদের এই রোগকে চিকিৎসা বিজ্ঞান বলছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। বিএসএমএমইউতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসের গবেষকরা এই জটিলতা নিরসনে শিশুর জন্মের পরপরই রক্তের নমুনা নিয়ে তা 4 সপ্তাহের মধ্যে পরীক্ষা করেই জানাতে পারছেন শিশু প্রতিবন্ধী নাকি সুস্থ। বাচ্চা 1 মাস বয়সের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে বাচ্চা নর্মালি সে বড় হবে শারীরিক এবং মানসিকভাবে। যদি এই ডায়াগনোসিসটা দেরি হয় এবং ট্রিটমেন্টের দেরি হয়, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতা হিসেবে পরিণত হয়ে যায়, যা তার ফ্যামিলি এবং দেশের জন্য আসলে একটা বিশাল বোঝা। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে বিএসএমএমইউ এর এই ল্যাবেই পরীক্ষা করা হচ্ছে শিশুর প্রতিবন্ধিতা। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে কাজ করা গবেষকরা বলছেন জাতীয়ভাবে এই কর্মসূচি পালন করা গেলে কমানো সম্ভব প্রতিবন্ধিতার হার। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার এই যে নাড়ি বা কর্ড থেকে ব্লাড নেই, অথবা বাচ্চার পায়ের তলার থেকে একটা ব্লাড নিয়ে সাথে সাথে পরীক্ষা করে দেখি যে এই বাচ্চাটার হরমোন ঠিক আছে কিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদের এই কোলাবোরেটিভ সাপোর্টটা দেয়, যে স্যাম্পল কালেকশনের ব্যাপারে যে তাদের যে নেটওয়ার্ক, তারা যদি আমাদের সাহায্য করে, টেকনোলজি বেস সাহায্য আমরা অবশ্যই করতে পারবো। আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এই সেবা সরকারিভাবে দেওয়ার কথা জানিয়ে তদারককারী সংস্থার প্রধান বলছেন সেবা সম্প্রসারণে আরও বড় উদ্যোগ প্রয়োজন। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, আসলে যে আমাদের যে ধরেন যে স্থাপনাগুলো আছে, আমাদের যদি ভবিষ্যতে আরও যন্ত্রপাতি আমাদের আনতে হয়, আমাদের স্পেস বাড়াতে হবে, নতুন নতুন যন্ত্রপাতি আমরা ভবিষ্যতেও বাড়িয়ে দেশের জনগণের সার্ভিস যেন আরও বেশি করে দিতে পারি। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও শিশু জন্মের পরপরই রক্তের নমুনায় হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করারও তাগিদ দিচ্ছেন গবেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। হাঁকডাকে সরগরম নওগাঁর পাইকারি মাছের আড়ত। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় কমেছে সরবরাহ, কেজি প্রতি দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পরও যথেষ্ট খাদ্যশস্য উদ্বৃত্ত থাকবে দেশের শস্য ভাণ্ডার। রংপুর, দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে 1 বছরের চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে 45 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। তবে সংকটকালে বাজার ও বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহত্তর রংপুর, দিনাজপুর অঞ্চলের 8টি জেলার মানুষের বার্ষিক খাদ্য চাহিদা 29 লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য বলছে এই অঞ্চলের 13 লাখ হেক্টর জমিতে চাল ও গমের বার্ষিক উৎপাদন 74 লাখ মেট্রিক টনের বেশি। সে হিসেবে উদ্বৃত্ত খাদ্যশস্যের পরিমাণ 45 লাখ মেট্রিক টন ছাড়িয়ে। কৃষি কর্মকর্তা বলছেন এবার বাড়তি উৎপাদন হয়েছে, তাই করোনার দ্বিতীয় আঘাত মোকাবেলায় খাদ্য সংকটের শঙ্কা নেই। কোভিড-19-এর যে দ্বিতীয় দফার যে ধাক্কা কোনো আঘাত না আনতে পারে, বিশেষ করে খাদ্য উৎপাদনে, এটা নিয়ে আমরা এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করেছি।
জেলাগুলোর 89টি সরকারি খাদ্য গুদামে মজুদ পরিস্থিতি 1,77,000 মেট্রিক টন, যা করোনা সংকট মোকাবেলায় যথেষ্ট বলে মনে করছেন খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির বিভাগীয় প্রধান। গতবারের তুলনায় ফলন বেশি হবে, সুতরাং খাদ্য সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। করোনাতে যদি আবারও রিলিফ আমাদের অপারেশন চালিয়ে যেতে হয়, আমরা কখনো খাদ্য সংকটে আমরা ভুগব না। তবে বাজার নিয়ন্ত্রণ ও বন্টন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন কৃষক নেতা ও বিশ্লেষকরা। কৃষি উৎপাদনকে অব্যাহত রাখার জন্য সরকারের তরফ থেকে যা যা করণীয়, যা যা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই নেওয়া দরকার। ভয়াবহ রূপ যদি আমরা যে আশঙ্কা করছি যদি হয়ে যায়, তখন আমাদের যে খাদ্য, যে নিরাপত্তার ব্যবস্থা করা আছে, যে খাদ্য আছে এই বিভাগে, আমার মনে হয় না সেই খাদ্য দিয়ে এই সংকটকালটা মোকাবেলা করা যেতে পারে। জরুরি ভিত্তিতে এখন সরকারের করণীয় বাজার মনিটরিং করা, মজুদ বিরোধী অভিযান জোরদার করা। প্রথমবারের সংক্রমণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য বান্ধব কর্মসূচি ও ব্যাপক ত্রাণ তৎপরতার মাধ্যমে সরকার সাফল্যের সাথে করোনা বিপর্যস্তদের সহায়তা করে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। গেল কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে নওগাঁর মাছের পাইকারি আড়তে। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। চাষ করা মাছের চেয়ে নদী জলাশয়ের মাছের দাম বেশি। ব্যবসায়ীরা বলছেন মাছের চাহিদার তুলনায় সরবরাহ কম। নওগাঁ থেকে এবার রকি রিপোর্ট। পুকুরে রাতভর ধরা দেশীয় মাছ বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য ভোরে সান্তাহার বাইপাস আড়তে আনেন চাষিরা। গত কদিনে প্রাকৃতিক বৈরী হওয়ার প্রভাব পড়েছে পাইকারি মাছের আড়তে। সব ধরনের মাছের দর কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। মাছের সরবরাহ কম আর পাইকারদের উপস্থিতি বেশি হওয়ায় দাম বৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা। এই আকাশ খারাপের কারণে মাছের দাম একটু না বেশি। ঝড় বাতাসের কারণে নদী বিলে মাছ জেলেরা মারতে পারে নাই, এই কারণে বাজারে মাছের আমদানি কম। তবে মাছের দাম বেশি পাওয়ায় খুশি মাছ চাষিরা। 3 দিনের নিম্নচাপের কারণে আমরা মাছ যে দাম বাজারটা পাচ্ছি খুবই ভালো। আগের চেয়ে মাছের দাম একটু তুলনামূলক বেশি, কেজিতে 20-30 টাকা বেশি। দফায় দফায় মাছের দর বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহে যে মাছ কিনছি 180 টাকায়, সে মাছ আজকে 200-250 টাকা দাম। প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি হচ্ছে। সান্তাহার আড়তে 5টি উপজেলার চাষিরা মাছ বিক্রি করতে আসেন। জেলায় 18,000 নিবন্ধিত মাছ চাষি রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। দেশ এভাবে পারেনি, কিন্তু তিনি সেটাও করে গেছেন আমাদের, যেখানে আমাদের সকল মৌলিক চাহিদার কথাগুলি বলা আছে। এবং সেভাবে প্রত্যেকটা বিষয় এখন যখন আমরা রাষ্ট্র পরিচালনায় যে কাজ করতে যাই, সেখানে আমরা দেখি যে এত অল্প সময়ের মধ্যে তিনি এই দেশে কত কাজ করে গিয়েছিলেন। এবং একটা বাংলাদেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এবং দেশের মানুষের সার্বিক উন্নতি, সেই উন্নতিটা শুধু শহরভিত্তিক না, একেবারে তৃণমূলে গ্রামের মানুষও যেন সেই উন্নয়নের ছোঁয়াটা পায়, সেই পদক্ষেপটাই তিনি নিয়েছিলেন। বাংলাদেশে 19টা জেলা ছিল, প্রতিটি মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন, 60টি জেলা করেন, প্রত্যেকটা আলাদা ইউনিট করে জেলা গভর্নর নিয়োগ দিয়ে প্রতিটি অঞ্চলের উন্নয়নের কর্মসূচিটা যেন সেভাবে হয় এবং ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করে দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশে সেই সম্ভাবনাটা সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে যায় জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। আমরা এরপরে কি দেখি, যারা ক্ষমতা এসেছিল তারা কারা? এদেশের স্বাধীনতা যারা চায়নি, পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা চালায়, যারা সেই গণহত্যার সাথে শরিক ছিল, যারা পাকিস্তানি এই সেনাবাহিনীকে বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পথ দেখে নিয়ে গেছে, মা বোনদেরকে তাদের হাতে তুলে দিয়েছে, গণহত্যা চালানোতে সহযোগিতা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, মূলত তারাই 75 পর সরকার গঠন করে এবং তারাই ক্ষমতায় চলে আসে। ফলে মুক্তিযোদ্ধাদের একদিকে যেমন জীবন দিতে হয়, আর আদর্শ বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। দিখারা একটি দেশ, লক্ষ্য বস্তু কিচ্ছু নেই, সামনে কোনো লক্ষ্য ছিল না, এমনি একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেখানে যারা ক্ষমতা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, তারা একটা এলিট শ্রেণী তৈরি করেছিল।
দুর্নীতির দরজা খুলে দিয়েছিল, ঋণ খেলাপির কালচার শুরু করেছিল, লুটপাটের সুযোগ অবাধে করে দিয়ে এমন একটি শ্রেণী তৈরি করে দিয়ে যায় যাতে তাদের উপর নির্ভর করে যেন তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। তবে আমাদের অনেকেই তাদের সাথে হাতও মিলিয়েছিল, তাদের প্রশংসায় পঞ্চমুখ এরকমও ছিল। এবং যারা আমাদের স্বাধীনতা সমর্থন করেনি, দেশি বিদেশি চক্র, তারাই তাদেরকে সমর্থন দিয়েছিল। আস্তে আস্তে মুক্তিযুদ্ধের ইতিহাসই হারিয়ে যায়, জাতির পিতার নামটাই মুছে ফেলা হয়, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়। যে জয় বাংলা স্লোগান দিয়ে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছে, সেই স্লোগানও বাতিল করে দেওয়া হয়। মানে সম্পূর্ণ একটা ভিন্ন দিকে, উল্টো দিকে দেশটা চলতে শুরু করে। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ত্যাগের কথা ভুলে যায়, বীরত্বের কথা ভুলে যায়, সে জাতির উন্নতি কখনো হয় না। 21টা বছর কিন্তু সেই অন্ধকার যুগেই বাংলাদেশের মানুষকে কাটাতে হয়েছে। কথাটা হয়তো আমার সবার পছন্দ নাও হতে পারে, শুধু আমি আপনাদেরকে বলবো সাংবাদিক হিসেবে আপনারা একটু তুলনা করে দেখেন যে মাত্র 11 বছর একটা নাম আমরা ক্ষমতায়, আর এর আগে 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। সে সময় অনেকগুলি কাজ আমরা হাতে নিয়েছিলাম দেশের উন্নয়নে, যা পরবর্তীতে সম্পন্ন করে যেতে পারিনি। এরপর 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 9 সরকার গঠন করে এই 2020 পর্যন্ত আমরা এখন সরকারে। এই এত অল্প সময়ের মধ্যে যদি দেশে এত উন্নতি করা যেতে পারে, দারিদ্র্যের হার যদি 40 ভাগ থেকে 20 ভাগে নামানো যেতে পারে, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তাহলে 21 বছর যারা ক্ষমতায় ছিল কেন করতে পারে নাই? পারে নাই সেটা না, এটা তাদের নীতির ব্যাপার ছিল। বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া, বাংলাদেশের মানুষকে অসহায় করে রাখা, দরিদ্র করে রাখা, ওই দরিদ্র হাড্ডিসার মানুষগুলিকে দেখে দেখে বিদেশ থেকে সাহায্যের নামে টাকা এনে সেই টাকা উদরস্থ করা, পকেটস্থ করা, দুর্নীতিটাকে নীতি হিসেবে গ্রহণ করা, আর হত্যা, খুন, গুম খুন থেকে শুরু করে কেউ কথা বলে তাদের উপরে নির্যাতন। আর সেই নির্যাতন শিকার আমাদের দলের লোকরাই সব থেকে বেশি, আওয়ামী লীগের লোক এবং মুক্তিযোদ্ধারাই। সেই অবস্থাটাই ছিল। একমাত্র আওয়ামী লীগ সরকার আসার পর এদেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে, সেটা হলো সরকার জনগণের সেবক। আমি সেই ঘোষণাটাই প্রথম দিয়েছিলাম, আর সেভাবেই সেই নীতি নিয়েই কাজ করে যাচ্ছি জাতির পিতার স্বপ্নটা পূরণ করবার জন্য। যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করে বিশ্বে মর্যাদা অর্জন করেছিল 75-15 আগস্টের পর, সেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছিল। বিদেশের মানুষ জানতো যে যে মানুষটি আপনাদের স্বাধীনতা এনে দিল তাকে আপনারা হত্যা করলেন, অর্থাৎ খুনিদের দেশ। এবং সেটা আরও হয়েছিল কেন? জাতির পিতার হত্যাকারী তাদের বিচার করা হয়নি, তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল, যা স্বাধীন দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত অথবা দূতাবাসে কারা খুনিরা, আত্মস্বীকৃত খুনি, যারা জোর গলায় বলতো তারা খুন করেছে, কে তাদের বিচার করবে? এই ধরনের মানে দব্যক্তিও তারা করেছিল। তো সেই দেশকে তো খুনির দেশ হিসেবেই মানুষ নিয়েছিল। বাংলাদেশ মানে ক্ষুধা, দারিদ্র, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়, বাংলাদেশ মানে দুর্যোগ, বাংলাদেশ মানে ভিক্ষা চাওয়া। আমাদের একটা লক্ষ্য ছিল, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, সেই সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে এটাই আমাদের প্রচেষ্টা ছিল যে বাংলাদেশে সে হারানো গৌরব আমরা ফিরিয়ে আনব, খুনিদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার করব, সেই সাথে সাথে আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। কারো কাছে হাত পেতে যেন আমাদের চলতে না হয়, ভিক্ষা চেয়ে যেন চলতে না হয়, নিজের পায়ে যেন আমরা দাঁড়াতে পারি। বাংলাদেশ বললে যেন মানুষ একটা সম্মানের চোখে দেখে, বাংলাদেশ বললে যেন মানুষ একটা মর্যাদা দেয়, বাঙালি জাতি হিসেবে যেন একটা মর্যাদা বিশ্বে সবাই পায়। অন্তত এইটুকু দাবি আমি করতে পারি যে বর্তমানে কিন্তু সেই অবস্থাটা আমাদের আছে, আমরা অর্জন করেছি
মাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু এখন বাংলাদেশকে সবাই মর্যাদার চোখে দেখে যে হ্যাঁ বাংলাদেশ পারে। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে উন্নীত হবার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি এই জন্য বললাম যে আপনারা রিপোর্ট করেন, আপনারা জানেন এবং আপনারা দেখেছেন যে যেভাবে যা খুশি আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন, সেখানে আমরা কোনো বাধা দিইনি। ঠিক স্বাধীনতার পর জাতির পিতাও কিন্তু আপনাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, কারণ তিনি তার জীবনটাও কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি যখন কলকাতায় পড়াশোনা করতেন তখন যে পত্রিকা একবার একটা পত্রিকা বের করা হয়েছিল সাপ্তাহিক মিল্লাত, তার সঙ্গে উনি জড়িত ছিলেন, সেটা বেশি দিন চলেনি। এরপর ইত্তেহাদ নামে একটি পত্রিকা বের হয়, সেই পত্রিকার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। হাশেম সাহেবের রূপে দায়িত্ব ছিল সেই পত্রিকার, এবং তিনি আমাদের বিশেষ করে তখনকার পূর্ববঙ্গের একটা প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করেছেন। এরপরে পাকিস্তান হওয়ার পর যখন সবাই বাংলাদেশে চলে আসে তখন ইত্তেফাক বের করা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অর্থে। এই ইত্তেফাক পত্রিকাটা তোফাজ্জল হোসেন মানিক মেয়েটার দায়িত্বে, এবং সেখানেও কিন্তু বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আবার আওয়ামী লীগের জন্য আরেকটি পত্রিকা তিনি বের করেছিলেন নতুন দিন নামে, সেটাও সঙ্গেও তিনি জড়িত ছিলেন। অর্থাৎ তার পরবর্তীতে তিনি বাংলার বাণী সাপ্তাহিক বাংলার বাণী বের করেন, সেটা 58 সালে মার্শালের পর তিনি যখন গ্রেপ্তার হন, এরপরে যখন তিনি মুক্তি পান সেই 61 সালের দিকে, তখন থেকে কিন্তু এই সাপ্তাহিক মানে বাংলা বাণী বের করেন। কাজে এভাবে যদি দেখেন সাংবাদিকতার সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল। সেদিক থেকে আমি অন্তত দাবি করতে পারি আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে পরিবারেরই কিন্তু একজন সদস্য। কাজে সেভাবে আমি আপনাদেরকে দেখি, এবং তিনি সবসময় এটা চেয়েছিলেন। আজকে আপনাদের বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উদযাপন করছেন, সে উপলক্ষে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি বলবো যে আসলে সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা সময় আমাদের দেশে ছিল কি, যতই দুর্নীতি হোক যতই অন্যায় হোক সেগুলিকে ধামাচাপা দেওয়া হতো, আর সমস্যাগুলি ওই যে কথা বলে যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। আমাদের সরকার কিন্তু আমরা তা করছি না। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা, বা আমার অমুক জড়িত কিনা, বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা, আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা নিতে যে হয় এমন যখন সময় দোষটা আমাদের উপরে এসে পড়ে, তাহলে আওয়ামী লীগ সরকারই বোঝায় দুর্নীতি করছে, ঘটনা তা নয়। কারণ দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি, প্রথমে জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।